আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে 2 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, রোগী ভর্তি কমেছে হাসপাতালে, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, মাস্ক পরছেন না অনেকেই। 21শে আগস্ট শুধু হত্যা চেষ্টাই না, লাশও গুম করতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার, একনেক সভায় বললেন প্রধানমন্ত্রী। বরিশালে সংঘর্ষের মামলায় গ্রেফতারদের জামিন আবেদন করা হয়নি, উৎকণ্ঠায় স্বজনরা, ইউএনও ও ওসি বদলি। নয়া আফগান অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আর গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা তালেবানদের, আব্দুল গনি বারাদারের সাথে সিআইএ প্রধানের সাক্ষাৎ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 2 মাস পর দেশে করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। এই সময় মারা গেছেন 114 জন। আগের দিনের তুলনায় কমেছে শনাক্তের হার। নতুন শনাক্ত হয়েছে 5249 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.50%। গত এক সপ্তাহ ধরে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তার মধ্যে গত একদিনে মৃত্যুর যে সংখ্যা তা প্রায় 2 মাসের মধ্যে কম। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা গেছে 114 জন। দেশে ডেল্টা ভেরিয়েন্ট প্রবেশের পর এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত 29 জন, 112 জন। দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 25,513 জনে। মৃত্যুর পাশাপাশি কমেছে শনাক্তের সংখ্যা ও হার দুটি। 24 ঘন্টায় 34,708 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 5,249 জন। কমেছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.12, সুস্থতার হার 93.81 এবং মৃত্যুর হার 1.73 ভাগ। গত একদিনে সুস্থ হয়েছেন 8,907 জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 14 লাখ মানুষ। মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো অবহেলা না করার পরামর্শ রেখেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার সংক্রমণের হার যে হারে কমে যাচ্ছে, আমরা মনে করি এই নিম্ন গতি যদি বহাল থাকে তাহলে আগামীতে শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই কমবে। তবে আমরা যদি মাস্ক না পরি, স্বাস্থ্যবিধি না মানি, তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। অতএব আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। গত 24 ঘন্টায় দেশে করোনায় মারা যাওয়াদের মধ্যে 56 জন পুরুষ আর নারী 58 জন। সবচেয়ে বেশি 42 জন মারা গেছেন ঢাকা বিভাগে, আর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রামে 29 জন। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকায় এখন করোনা নিয়ন্ত্রণের দিকে এগুচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগী ভর্তির সংখ্যা, তবে ঝুঁকিমুক্ত থাকতে টিকা নেয়াকে একমাত্র পথ বলে মনে করেন চিকিৎসকরা। রাজধানীর বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা লোকজনের তেমন ভিড় নেই। স্বাচ্ছন্দ্যে টিকা নিতে পেরে সন্তুষ্ট তারা। দ্বিতীয় ডোজ দিতে আসলাম, আলহামদুলিল্লাহ এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আর এখানে কোনো ভিড়ও নেই। সুষ্ঠু মতো টিকা দিতে পারছি, কোনো সমস্যা হয় নাই। ফার্স্ট ডোজ দিতে আসলাম, ভালোই লাগলো। আজকে প্রথম লইছি একটা, তারপরেও দ্বিতীয়টাও লইছি, লওয়ার পরে আল্লাহ বলে আমার কোনো সমস্যা হয় নাই। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে প্রবাসীদের অনেকেরই রয়েছে বিস্তর অভিযোগ। আমি সৌদি থেকে প্রথম ডোজ নিয়ে আসছি, এখন আমার দ্বিতীয় ডোজের সময় হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি আজকে ঢাকা মেডিকেলে আসলাম। এখান থেকে কোনো ভালো তথ্য দিতে পারতেছে না, বলতেছে 1 মাস পরে আসেন। সৌদি আরবে 1 ডোজ দিছি আমি, আর দ্বিতীয় ডোজ বাংলাদেশ থেকে নিয়ে যাবো। এরা বলতেছে ফাইজার নাই, এবং কখন আসবে এটাও নিশ্চিত নেই। আমার সৌদি আরব যাওয়ার নিশ্চিত নেই। ভুক্তভোগী প্রবাসীদের হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। কিছু কিছু প্রবাসী যারা কিনা তাদের ভিসার মেয়াদ শেষ অথবা তাদের আগে কাজে যোগদান করতে হবে, অনেক তাদের ব্যক্তিগত কিছু বিষয়গুলো থাকে, যে সেই বিষয়গুলি মানে কীভাবে তারা দেখবেন। তো এইরকম যারা থাকে, আমার মেসেজ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুক। আমরা সরাসরি তাদের এরকম যদি ইন্ডিভিজুয়াল কিছু সমস্যা থাকে, আমরা সেটা কীভাবে সলভ করতে আমরা দেখব। করোনা মোকাবিলায় আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের 8 কোটি লোককে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।
চট্টগ্রামের হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে করোনা রোগী ভর্তির সংখ্যা। গত 2 সপ্তাহে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগী ভর্তি কমেছে 40% বেশি। পাশাপাশি আক্রান্ত মৃত্যুর সংখ্যাও কমেছে। করোনা রোগীদের জন্য সবচেয়ে বেশি শয্যা রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের প্রথম দিকে হাসপাতালটির করোনা ওয়ার্ডে 300 শয্যার বিপরীতে প্রায় 350 রোগী ভর্তি হয়েছিল। অথচ গত 2 সপ্তাহ যাবৎ হাসপাতালে শয্যা ফাঁকা থাকছে। শুধু এই হাসপাতাল নয়, কোভিড রোগীদের আলাদা চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের এমন সরকারি বেসরকারি 28টি হাসপাতালে গত 2 সপ্তাহে রোগী ভর্তির সংখ্যা কমেছে। করোনা সংক্রমণ আর মৃত্যু কিছুটা কমলেও বিপদ কাটেনি মোটেও। এখনও প্রতিদিন মারা যাচ্ছেন শতাধিক মানুষ। তারপরও গণপরিবহন, মার্কেট, শপিং মল কিংবা ফুটপাত কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই চলাফেরা করছেন অনেকে। জীবন জীবিকার তাগিদেই ছুটছেন যেই যার মতো, মানছেন না স্বাস্থ্যবিধি, পড়ছেন না মাস্কও। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক সহ বিভিন্ন মার্কেট, শপিং মলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দিচ্ছেন নানা অজুহাত। মাস্ক পরতেছি না, কথা বলতেছি তো এই জন্য একটু। এটা আমার ভুল হয়েছে। মাস্ক আছে, লগে আছে, পরি নাই, গরম তো বেশি এজন্য মাস্ক পরি নাই ভাই, এমনিতেই মাস্ক আছে ভাই, ভিতরে রাখছি ভাই, গরম তো। নাস্তা করছি জন্য মাস্কটা খুলে রাখছি। কোথায় রাখছেন মাস্কটা? নিচে রাখছি ভাইয়া। অল্প সংখ্যক মানুষের মুখে দেখা গেছে মাস্ক, অধিকাংশের মাস্ক থুতনিতে। কেন মাস্ক পরছেন না কেন? এই যে পড়তেছি আছে, এটা ভুল হয়েছে, পড়া দরকার। হাতেই আছে কিন্তু গরম দেখে পড়তেছি না। অ্যাকচুয়ালি ভুলে গেছিল, কিন্তু আমি ওর জন্য মাস্ক নিয়ে আসছি, এখনো পরেনি গরমের জন্য। পরা কি আপনার জন্য কি নিষেধ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, না মানে মাস্ক পরা উচিত। হাতে নিয়ে ঘুরছেন কেন? আসলে অনেক হাড়িতে ছিলাম তো, ওখানে গেছি দৌড়াদৌড়ির মধ্যে, জন্য। শুধু মার্কেট বা শপিং মলে নয়, গণপরিবহনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সময় নিঃশ্বাস হলাইতে সমস্যা হয়, এই জন্য আর কি। মাস্ক ছিল, গরম লাগছে তো এই কারণে একটু খুলে রাখছে ব্যাগে। জি স্যার, মাস্ক এই তো মাস্ক সাথে ছিল, এই গরম লাগতেছিল তো তাই মাস্ক খুলে রাখছিলাম। মাস্ক ছেড়ে গেছিল, পরে আর কিনা হয় না, বাসে উঠে গেছি। হসপিটাল থেকে আসছি তো, আমার হার্টের অসুবিধা, যার জন্য আমি মাস্কটা সবসময় ব্যবহার করতে পারি না। সবাইরে মাস্ক ছাড়া উঠাচ্ছি, কেউরে মাস্ক ছাড়া উঠাচ্ছি না, সবাই মাস্ক পরে উঠতেছে, কিন্তু ভিতরে বসে সিটে বসে খুলে রাখলে তো এটা আর আমার করার কিছু থাকে না। গণপরিবহন, মার্কেট, শপিং মলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। একই পরিস্থিতি রাজনৈতিক সভা সমাবেশ, মানববন্ধন ও সেমিনারে। মহামারী রোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন 21শে আগস্ট শুধু হত্যা আর হত্যা চেষ্টা নয়, লাশ গুম করার চেষ্টাও করেছিল তৎকালীন বিএনপি সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি কথা বলেন। এদিন ময়মনসিংহে বিদেশি আদলের স্টিলের ব্রিজ তৈরি সহ মোট 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ভয়াবহ স্মৃতির সাথে শারীরিক যন্ত্রণা বয়ে বেড়ানোর কথা স্মরণ করেন তিনি। কত বড় নৃশংসতা এরা করতে পারে। মৃত্যুবার্ষিকীর দিনে স্মরণ করেন হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের কথাও। নাজমুল হাসান পাপন এমপি, তারপর ওর বোন তানিয়া, ময়না, এদের সবাইকে একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে, এবং খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড, এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি। এদিন সভায় 7টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রায় 5.5 কোটি টাকার 8 প্রকল্পের 3,263 কোটি টাকাই যাবে ময়মনসিংহের কেওয়াটখালীতে তৈরি হতে যাওয়া বিদেশি আদলের সেতু নির্মাণে। এই সেতু হবে ওভারপাস, আন্ডারপাস, লিঙ্ক রোড, অনেকগুলো কমপ্লেক্স ব্যাপার। 4 লেন বিশিষ্ট একটা আধুনিক অ্যাপ্রোচ নির্মাণ করা হবে 2 পারে। এছাড়া ইপিজেডের সঙ্গে লিঙ্ক করা হবে ওখানকার। সব ব্যাপারটাই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে, এই জন্য কস্ট আপনাদের বেশি। মন্ত্রী জানান, বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী নতুন প্রকল্প বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো এবং কৃষি পণ্য রপ্তানিতে আইন কানুন মেনে চলার অনুশাসন দিয়েছেন।
হ্যাসেপ মান আছে, স্ট্যান্ডার্ড আছে, এভরিবডি ইজ বাউন্ড টু ফলো দোজ, না হলে আপনাকে তারা মাল নেবে না। সুতরাং তিনি বারবার বলছে খবরদার সাবধানে মাল পাঠান, কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন। কোন আইন কানুন? হাইজিনিক আইন কানুন। 5,500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সরকার দেবে 3,500 কোটি, আর বৈদেশিক ঋণ থেকে আসবে 2,061 কোটি টাকা। এর মধ্যে 156 কোটি টাকা দিয়ে রূপান্তর করা হবে কৃষি পণ্য প্যাকেজিংয়ের আন্তর্জাতিক ল্যাবরেটরি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশের সব আর্থিক লেনদেন হবে ক্যাশলেস, এর মধ্য দিয়ে দূর হবে দুর্নীতি, বলেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোনালী ব্যাংক, হোমপে ও আইটিসিএল এর যৌথ উদ্যোগে ব্লেস সার্ভিসের উদ্বোধন করে তিনি কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, তৈরি পোশাক খাতের চেয়েও প্রবাসীদের আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা গত 17 মাসে দৃশ্যমান হয়েছে। বিশ্বের বড় বড় দেশের সরকার করোনায় হিমশিম খেয়েছে, তবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফলে কোভিডের প্রভাব সরকারের কার্যক্রমে পড়েনি। আওয়ামী লীগ শুধু আজকের প্রয়োজন নয়, ভবিষ্যতের কথা ভাবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার। ব্লেস সার্ভিসের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে মাত্র 5 সেকেন্ডে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা গ্রাহকের হিসেবে জমা করা যাবে। আওয়ামী লীগ সরকারের নজর কিন্তু শুধুমাত্র আজকের প্রয়োজন না। আমরা শুধু ভাবছি না যে বাংলাদেশ এখন কোথায়, আমরা সারাক্ষণ ভাবছি, সারাক্ষণ চিন্তা, আমাদের সারাক্ষণ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। আজ থেকে 10 বছরের পর বাংলাদেশ কেমন হবে, সেটাই হচ্ছে আমাদের ভিশন, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন, সেটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ভিশন। ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন, যে বাংলাদেশে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখন ক্যাশলেস হয়ে যাবে। গ্রামের সাধারণ মানুষ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতে আপিলের শুনানি অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই হত্যাকাণ্ডের দায় বেগম জিয়াকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের 17তম মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার নিশ্চিত করার কথা জানান ওবায়দুল কাদের। বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় হয়েছে। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অ্যাপিল নিষ্পত্তির শুনানি হবে অচিরেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 21শে আগস্টের ঘটনা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ঘটানো হয়েছিল, যার দায় সে সময় সরকার প্রধান কোনোভাবে এড়াতে পারেন না। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড করা হয়েছিল, এর দায়ভার সেদিনকের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার উনি কখনো এড়াইতে পারে না। এই হত্যাকাণ্ড 21শে আগস্টের গ্রেনেড হামলার এই হত্যাকাণ্ডের দায়ভার বেগম খালেদা জিয়াকেও বহন করতে হবে। 21শে আগস্ট হত্যাকাণ্ডে সম্পৃক্ততার জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন করে পথ চলা শুরু করার আহ্বানও জানান হানিফ। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গণমাধ্যমের প্রসারের সাথে নৈতিক চর্চা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের বিকাশের স্বার্থে, বহুমাত্রিক সমাজ ব্যবস্থাকে আরও বিকশিত করার স্বার্থে সাংবাদিকতা এবং গণমাধ্যমের নীতি নৈতিকতাও প্রয়োজন। সাংবাদিকতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা বক্তব্য রাখেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, হেলথ ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল, সিরাজুল ইসলাম সিরাজ, মুস্তাফিজুর রহমানকে সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও এখনও তাদের হদিশ মেলেনি। অবিলম্বে তাদের জনসম্মুখে হাজির এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। নতুন করে আবার ২১ আগস্ট নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে মিথ্যাচার শুরু হয়েছে, অথচ ঢাকার সাবেক মেয়র হানিফ পুত্র, যিনি সাবেক মেয়র আবু সাইদ খান খোকন, হাটে হাড়ি ভেঙে দিয়ে বলেছেন তারা আগে থেকেই এই ব্যাপারটি জানতেন এবং আওয়ামী লীগের সভানেত্রীকে সাবধান করেছিলেন, কিন্তু তিনি তা শোনেননি, এমনকি সরকার বা প্রশাসনকেও অবহিত করেননি। সাবেক মেয়র সাইদ খোকনের এই বক্তব্য খুবই রহস্যজনক বলে আমরা মনে করি। বরিশালে সংঘর্ষের মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য আজ আবেদন করেননি আইনজীবীরা। সমঝোতা বৈঠকের পরও জামিনের আবেদন না হওয়ায় উৎকণ্ঠায় আসামিদের স্বজনরা। এদিকে বরিশাল সদরের ইউএনও এবং ওসিকে বদলি করা হয়েছে, তবে বদলির এই আদেশ আগেই দেওয়া হয়েছিল বলে দাবি সংশ্লিষ্টদের। বরিশালে ইউএনওর বাসায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগে করা মামলায় সোমবার 18 নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়, তবে সে আবেদন নাকচ করে দেয় আদালত। আবার জামিন আবেদনের কথা থাকলেও মঙ্গলবার তা করা হয়নি। তাদেরকে এই জামিন ছাড়া অন্য কোনোভাবে তো মুক্ত করার কোনো আইনগত পথ নাই। 2021 তারিখে বিজ্ঞ আদালতে আমরা জামিনের দরখাস্ত করছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্টি নামঞ্জুর করছে। এখন পর্যন্ত আমরা যে কবে যে জামিনের দরখাস্ত দেব এটা আমাদের কোনো সুনির্দিষ্ট আমাদের মতামত নেই। এদিকে ঘটনাস্থলে না থাকলেও শুধু দলীয় পদ থাকায় অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এটা আসলে সে ওখানে ছিল না, সে যখন মেডিকেল থেকে আসতেছিল তখন পুলিশ তাকে গ্রেফতার করেছে রাত্র 2টার সময়। আজকে আসছি জামিন হওয়ার কথা, এখন আমরা শুনতে পাচ্ছি আজকেও নাকি জামিন হচ্ছে না। চোখ নষ্ট হয়ে গেছে, সব গুলিগুলো ফেজে লাগছে, সে গুলি মাল উপরে মারে যদি বাঁচার জন্য। তো এরকম মানুষের জনগণের গায়ে কি গুলি মারার কোনো এখতিয়ার আছে নাকি? এতটা তুচ্ছ একটা বিষয় নিয়ে আর স্বাভাবিক মীমাংসা করলেই হইতো। তানভীরের ডান চোখে গুলি তো গুলি কি করতে পারবে কিনা ডাক্তার, সেই সম্বন্ধে আজকে বোর্ড বসবে এবং বোর্ড সিদ্ধান্ত নেবে কি করা যাবে। এদিকে বরিশাল সদরের ইউএনও এবং ওসিকে বদলি করা হয়েছে, তবে ওসি নুরুল ইসলামকে ঘটনার আগের দিন 17 আগস্ট সিলেটে এবং 10 আগস্ট ইউএনও মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের বদলিটা আসলে ঘটনা সংঘটিত হওয়ার আগেই হয়েছে, যদিও একই তারিখে হয়েছে। এই ঘটনার সাথে আসলে বদলির কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় বুধবার রাতে আনসারের গুলি এবং পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মৎস্য ও প্রাণী সম্পদ সচিবের মায়ের চিকিৎসা তদারকিতে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়নি বলে দাবি করেছেন মন্ত্রী শাহ রেজাউল করিম। সোমবার গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রচারিত হয়। সচিব রওনক মাহমুদের মা করোনা আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতে ভর্তি। সেখানে চিকিৎসা তদারকির জন্য সচিবের একান্ত সচিব একটি রোটা করেন। কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের অফিস আদেশও দেওয়া হয়। রোটা অনুযায়ী মঙ্গলবারও 24 ঘন্টার জন্য 8 জনকে দায়িত্ব দেওয়া রয়েছে, তবে রিপোর্ট প্রচারের পরদিন হাসপাতালে কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। মন্ত্রী জানান, খবরের কাগজ পড়ে তিনি বিষয়টি জানতে পেরেছেন। তারপর একনেক বৈঠকে সচিবের সাথে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন এ ধরনের দায়িত্ব বা নির্দেশনা কাউকে দেওয়া হয়নি। সচিব নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, তারপরে তার মা 95 বছর বয়স্ক, উনি করোনা আক্রান্ত হয়েছেন, তাকে ঢাকায় নিয়ে আসছে। উনি নিজেই অসুস্থ, মাকে নিয়ে আবার ভর্তি করানো, এ সময় মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের অনেকে সহানুভূতি জানাতে হসপিটালে গিয়েছেন, তিনি কাউকে কোনো দায়িত্ব প্রদান করেননি। মন্ত্রণালয় খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো চিঠি ইস্যু করে সচিবের মাকে দেখভাল করার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি। উনি মৌখিকভাবে বা লিখিতভাবে কাউকে ওনার মাকে দেখভাল করার জন্য বা হসপিটালে যাওয়ার জন্য কিছু বলেননি।
এটা উনি আমাকে জানিয়েছেন। দাম কম। শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া সম্পন্ন করা গেলে অক্টোবরের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর AKM গোলাম রাব্বানী গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে যদি শিক্ষার্থীদের করোনা টিকা নেওয়া শেষ হয় তাহলে হল খুলে দেওয়া হবে। শুরুতে স্নাতক চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবেন। অক্টোবরে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তৃতীয় দিনের সাক্ষ্য ও জেরা হবে কাল। আদালতে বরখাস্ত ওসি প্রদীপকে নির্দোষ দাবি করে বেকসুর খালাস চেয়েছেন আসামির আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। সোমবার থেকে কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার বিচার কাজ। মঙ্গলবার মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামির উপস্থিতিতে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। মামলার বাদী নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে জেরা করেন বরখাস্ত ওসি প্রদীপের প্রধান আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে 12 জনের প্যানেল। সাক্ষীর মুলতবি জেরা শেষে দীর্ঘ সময় আসামি ও বাদী পক্ষের যুক্তিতর্ক চলে। প্রদীপকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী, আর সর্বোচ্চ শাস্তির আবেদন জানান বাদীর আইনজীবী। ওসি প্রদীপকে জড়িয়ে যে কথাগুলো বলা হয়েছে, এটা এই বিবরণগুলো এফআইআরের বর্ণনা এক, এই অভিযোগের বর্ণনা এক, আর সাক্ষ্যের বর্ণনা এক। আমরা এই বৈপরীত্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আসামিদের আইনজীবীর যে জেরা করবে সে জেরার উপর নির্ভর করবে সাক্ষীদের সাক্ষী কখন শেষ হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে একজনের পর একজন সাক্ষী উপস্থাপন করব। গত বছর 31 জুলাই রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। একই বছরের 5 আগস্ট এই ঘটনায় মামলা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চিত্রনায়িকা পরিমণি, হেলেনা জাহাঙ্গীর, কথিত মডেল পিয়াসা সহ 15টি মামলার ফরেনসিক রিপোর্ট হাতে পেলে পুলিশ রিপোর্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। সিআইডির নিজ দপ্তরে তিনি কথা বলেন। ব্যারিস্টার মাহবুব জানান, মানি লন্ডারিং এর বিষয়ে তদন্তের জন্য গ্রেফতারকৃত অনেকের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। প্রমাণ পাওয়া গেলে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হবে। পরিমণি, কথিত মডেল পিয়াসা সহ এদের বিরুদ্ধে দায়ের করা 15টি মামলায় আপাতত আর কাউকে ডাকা হবে না। তিনি আরও জানান, তদন্তের স্বার্থে পরিমণিকে 3 দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ পর্যায়ে বলেও জানান সিআইডির প্রধান। কিন্তু আমরা অলমোস্ট কেসগুলো আমাদের রেডি হয়ে গেছে। আমরা আশা করছি ফরেনসিক রিপোর্টগুলো পেলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। যাদেরকে আমরা যাচাই বাছাইতে আমাদের কাছে মনে হয়েছে যে এটা মানি লন্ডারিংয়ের ইস্যু থাকতে পারে, তাদের ক্ষেত্রে আমরা চেয়েছি, সবার ক্ষেত্রে চাইনি। এই কেসগুলো আমাদের কাছে আছে 15টা কেস। এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন নেই। পাবজি ফ্রি ফায়ার অনলাইন গেমকে কেন্দ্র করে মাগুরায় রসুল হত্যার প্রধান আসামি সজীবকে গ্রেফতার করেছে সিআইডি। চলতি মাসে 18 তারিখ নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সিআইডি কার্যালয় সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তাধর জানান, রসুলের পাবজি অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে সজীবের সাথে বিরোধ শুরু হয় জুলাই মাসে। এর জের ধরে ধারালো অস্ত্র দিয়ে রসুলের ওপর হামলা চালায় সজীব। রসুলের মৃত্যুর পর সজীব আত্মগোপনে চলে গেলে তাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। এদিকে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কক্সবাজারে যুবরাজ শাহজাহান সেজানকে হত্যার ঘটনায় আবু তাহেরকে সাভার থেকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করে সিআইডি। আবু তাহের কনস্টেবল পারভেজ সহ 10টি মামলার প্রধান আসামি। পরিস্থিতি একটু ভালো হলে স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি তথ্য জানান।
গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠান চালুর ব্যাপারে সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে খুলে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। তিনি জানান, এরই মধ্যে প্রাথমিকের প্রায় 85% শিক্ষকের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। অন্যদেরকে খুব শিগগিরই ভ্যাকসিনের আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী জানান, পরীক্ষা নেওয়া না গেলে মূল্যায়ন করা হবে। অক্টোবর পর্যন্ত স্কুল খুলে দেওয়ার সময় রয়েছে, তাহলে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। উত্তরে নদ নদীর পানি বাড়ছে। আগামী দুদিন এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। টাঙ্গাইলে যমুনা ধলেশ্বরী পুংলি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ, তলিয়ে আছে শত শত একর জমির আমন, ধান, সবজি সহ বিভিন্ন ফসল। মানবেতর দিন কাটছে দুর্গতদের, বেড়েছে ভাঙনের তীব্রতাও। এদিকে কুড়িগ্রামের বন্যায় নষ্ট হচ্ছে নিম্নাঞ্চলের চর ও দ্বীপচরের জমির ফসল। ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। সোমবারের টানা 2 ঘন্টার বৃষ্টিতে চর, দ্বীপচরের নিম্নাঞ্চলের প্রায় 3000 হেক্টর ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। কোস্ট গার্ডের 13তম মহাপরিচালক হিসেবে আজ এই দায়িত্বভার পান তিনি। এর আগে 17 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংস্থাটির ডিজি হিসেবে আশরাফুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। গত 7 ফেব্রুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদ পেয়ে খুলনা নৌ অঞ্চলে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরাফুল হক চৌধুরী। তিনি 1988 সালের 1 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন পান। চাকরি জীবনে আন্তঃবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ দেশ বিদেশে নিয়েছেন সমুদ্র বিষয়ক নানা প্রশিক্ষণ। শুল্ক কমায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। খোলা হয়েছে ঋণপত্র। 1 সপ্তাহের মধ্যে চাল বন্দরে ঢুকবে বলে আশা আমদানিকারকদের। এতে দেশে চালের বাজার স্থিতিশীল হবে বলে মনে করছেন তারা। কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে চালের আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক 62.5% করেছিল সরকার। এতে বন্ধ হয়ে যায় ভারত থেকে চাল আমদানি। এখন খোলা বাজারে ঊর্ধ্বমুখী দাম ঠেকাতে চালের আমদানি শুল্ক কমিয়ে 25.75% নামিয়েছে সরকার। অনুমতি পেয়ে ঋণপত্র খুলতে শুরু করেছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে সময় কম দেয় কিছুটা বেকায়দায় আমদানিকারকরা। এলসি করার 15 দিনের পরে 25 দিন টাইম আছে, এর ভিতরে মাল ঢোকাতে হবে। এই সময়টা যদি মিনিমাম এলসি করার সময় 1 মাস, শিপমেন্ট সময় 2 মাস হতো, তাহলে কি হতো, মানুষ অনায়াসে মাল নিয়ে আসে, বাজারটা কিন্তু স্মুথলি কমে যেত। এদিকে ভারতের বাজারে চালের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন আমদানিকারকরা। এরপরও ভারতীয় চাল এলে দেশের বাজারে দাম কমে আসবে বলে মনে করেন তারা। ইন্ডিয়ান রেট যদি না কমে বা ওরা না কমায় বা আমরা কমায় আনতে না পারি, তাহলে দেখা যাবে ইন্ডিয়ান দাম তো বেশিই আছে, আমরা বাংলাদেশি যারা মিলার আছে এরা তো দাম কমাবেই না। বাংলাদেশে যখনই মনে করেন একটা অনুমোদন হয়েছে, সবাই চাল কেনার জন্য ইন্ডিয়াতে মনে করেন যে এক্সপোর্টারকে ফোন করছে। যখনই আপনি একটা জিনিস ওখানে চাহিদা বাড়ছে, চাহিদা বাড়ার জন্যই মনে করেন ওখানে দাম এক্সপোর্টাররা একটু বেশি চাচ্ছে। আমদানি করা চাল দ্রুত খালাসের প্রস্তুতি রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ। চাল তো আমদানি হচ্ছিল না, রিয়াতির সরকার সুবিধা দিচ্ছে, চাল আমদানি হবে, রাজস্ব বৃদ্ধি পাবে, রাজস্ব আসবে, দেশের চালের ক্রাইসিসটাও দূর হবে। দিনে একটা দিনে শুল্কায়ন হয় এখানে, মানে স্পেশালি পেরিশেবল গুডস, পেঁয়াজ, চাল, আদা, রসুন। বাজারে চালের দাম কমার অপেক্ষায় ভোক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনার মধ্যে দেশের পর্যটন স্পটগুলো খুললেও এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে সুন্দরবনে। সরকারের এমন সিদ্ধান্তে হতাশ পর্যটক, ট্যুর অপারেটর ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। কবে নাগাদ সুন্দরবন উন্মুক্ত করা হবে তা জানাচ্ছেন না বন বিভাগ। মহামারীর ভয়াবহতায় সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয় গত 3 এপ্রিল। এতে থেমে যায় সুন্দরবন কেন্দ্রিক ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও পেশাজীবীদের সব কর্মকাণ্ড। গত 5 মাসে 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মানবেতর দিন কাটছে এ খাতে নির্ভরশীলদের। আমাদের মালিক মহাজন তারাও নাই, ট্যুর নাই, যে কারণে আমাদের বেতন দিতে পারে না। আমাদের সংসারের পরিস্থিতি খুবই খারাপ। আসলে 5 মাস সুন্দরবনের লঞ্চ চলে না, আমরা খুবই সমস্যায় আছি। লঞ্চ কোম্পানি যারা আছে তারাও অনেক বেকায়দায়।
ক্ষতিগ্রস্তের বড় কিছু থাকলে সেই পর্যায়ে আছি আমরা। আমাদের চলার মতো এখন আর কোনো জায়গা নাই। আমাদের সরকার থেকে কোনো সহায়তা পাচ্ছি না বা আমরা কোনো জায়গা থেকেই পাচ্ছি না। সুন্দরবন ভ্রমণে ব্যাকুল প্রকৃতিপ্রেমীরা, স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণের সুযোগ চান পর্যটকরা। টোটাল ট্যুরিজম খুলছে গেছে 19 তারিখে। আমরা আশা করি আমাদের এটাও খুলুক, যেহেতু আমাদের এখানে অনেক কর্মচারীর ব্যাপার আছে। 5 মাসে রাজস্ব আদায় কমে গেছে বন বিভাগের। সুন্দরবন উন্মুক্ত হওয়ার কোনো সুখবরও নেই বন কর্তাদের কাছে। কিছু রিস্ট্রিক্টেড এরিয়া এবং কিছু বন্যপ্রাণী সংক্রান্ত ব্যাপার আছে, কর্তৃপক্ষ সেটি চিন্তা ভাবনা করে এখনও নির্দেশ দেয়নি। তবে আগামীতে যখনই নির্দেশ দেবে তখনই থেকে আমরা আমাদের এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণের অপেক্ষায় পর্যটকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক লিমিটেডের সাথে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি SRL ইতালির সমঝোতা স্মারক সই হয়েছে। ইউরোপ সহ বিশ্বের 90টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের অর্থ নিরাপদে, স্বল্প সময়ে ও সহজ উপায়ে প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই করেন প্রতিষ্ঠান দুটি। ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজি। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক জাহিদা হাসান ও মোহাম্মদ সাদাত হোসেন সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এবার রয়েছে আরো কিছু খবর। আলেম ওলামা ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নতুন আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। মুহিবুল্লাহ বাবুনগরী দায়িত্ব পালনে সুপরামর্শ সহ এই ইমানি সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিতে সকলের কাছে দোয়া চেয়েছেন। সব ভেদাভেদ ভুলে মুরব্বীদের পরামর্শক্রমে সম্মিলিতভাবে পূর্ণ ইখলাসের সাথে কাজ করে হেফাজতে ইসলামের হাতকে মজবুত করার আহ্বান জানান হেফাজতের নতুন আমির। প্যারাসুট অ্যাডভান্সডের প্রস্তুতকারক ম্যারিকো বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে নতুন ব্র্যান্ড রেড কিং কুলিং অয়েল। প্রথমবারের মতো কুলিং ক্রিস্টালস সমৃদ্ধ পাওয়ার টিউব যুক্ত কুলিং অয়েলটি দৈনন্দিন ব্যস্ততাজনিত ক্লান্তি ও মানসিক চাপ থেকে মুক্তি দিয়ে প্রশান্তির ঘুম নিশ্চিত করবে। তেলটি ব্যবহারের সময় এটি একটি পাওয়ার টিউবের মধ্য দিয়ে যায় এবং এর কুলিং ক্রিস্টালস তেলটির কার্যকারিতা বৃদ্ধি করে দেয় পাওয়ার কুলিং অভিজ্ঞতা। আকিজ বেকার্স লিমিটেড বেকম্যানস করোনা ওয়ারিয়র্স ক্যাম্পেইন শুরু করেছে। আজ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে 2টি হাইফ্লো নজেল ক্যানোলা মেশিন দিয়েছে আকিজ বেকার্স লিমিটেড। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে মেশিন দুটি হাসপাতালের পরিচালকের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার। হাসপাতালের পরিচালক ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি। হবিগঞ্জের বানিয়াচংয়ে 6 বছরের শিশুর ধর্ষণকারী বখাটে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আজমিরিগঞ্জ উপজেলার বিরাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মুরাদ আলী। এ সময় তিনি আরও জানান আসামি আদালতে জবানবন্দি দিয়েছে, পরে তাকে কোর্টে চালান করা হয়। সাভারের কান্দুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে চাল, ডাল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য আগা খান মিন্টু সহ দলীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানিয়ে। করোনায় দেশে 2 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, রোগী ভর্তি কমেছে হাসপাতালে। উপেক্ষিত স্বাস্থ্যবিধি, মাস্ক পরছেন না অনেকেই। 21শে আগস্ট শুধু হত্যা চেষ্টাই না, লাশও গুম করতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার, একনেক সভায় বললেন প্রধানমন্ত্রী। বরিশালে সংঘর্ষের মামলায় গ্রেফতারদের জামিন আবেদন করা হয়নি, উৎকণ্ঠায় স্বজনরা। ইউএনও ও সি বদলি। নয়া আফগান অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী আর গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা তালেবানদের। আব্দুল গনি বারাদারের সাথে CIA প্রধানের সাক্ষাৎ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews।
সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।